ভোটের প্রচার চালানো যাবে কাল সকাল 7:30টা পর্যন্ত। শেষ সময়ে দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের, ছুটছেন প্রতিশ্রুতির ঝাঁপি খুলে। ক্ষমতায় গেলে সব চ্যালেঞ্জ অতিক্রম করে নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। জনগণকে দেয়া সব ওয়াদা বাস্তবায়নের অঙ্গীকার তারেক রহমানের। হেরে যাওয়ার ভয়ে নির্বাচন হাইজ্যাকের চেষ্টায় একটি পক্ষ। মন্তব্য জামায়াত আমিরের, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ করার প্রতিশ্রুতি। এবারে নির্বাচন রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনবে বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ জিতলে পাল্টে যাবে দেশ। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুমের মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে জবানবন্দি। দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মধ্যেই সরানো হলো ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে। নতুন দায়িত্বে সুরাইয়া আক্তার জাহান। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। শেষ সময়ে প্রচারণা মানে বাড়তি উত্তেজনা আর চাপ। প্রার্থীরা ছুটছেন এক এলাকা থেকে আরেক এলাকায়, প্রতিশ্রুতির ঝাঁপি খুলে ধরেছেন ভোটারদের সামনে। একই সঙ্গে আছে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদ আছে নির্বাচন কমিশনের আরোপ করা বিধিনিষেধ নিয়েও। প্রচারণার শেষ প্রান্তে এসে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নানা সমীকরণে আভাস মিলছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এবারের নির্বাচনে লড়ছেন 10 প্রার্থী। এর মধ্যে শক্ত অবস্থানে বিএনপি ও 11 দলীয় জোট প্রার্থী। যারা স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতেছে, তারা একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতেছে। 3-4 বার আমাদের লোকজন উপর হামলা করা হয়েছে, অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন দেখতেছি না। উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের 5টি আসনে নারী ভোটারদের চাওয়া কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত। আমি নারী হিসেবে যে সমাজের জন্য নারীদের কর্মসংস্থান হয়, তো 8-10টা নারী যেন সুষ্ঠুভাবে এই ভোটটা দিতে পারে। প্রার্থীরাও বিষয়টি মাথায় নিয়েই দিচ্ছেন প্রতিশ্রুতি। আগামী দিনে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য এ ব্যাপারে আমরা অবশ্যই তাদেরকে সহায়তা দান করব। নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীদের সম্মান মর্যাদায় নারীদেরকে অধিষ্ঠিত করা। নাটোরের 4টি আসনেই ভোটের মাঠ জমজমাট। নানা অঙ্ক করে সব প্রার্থী ভোটারদের দিচ্ছেন আশ্বাস। বিএনপির ঘাড়ে শ্বাস ফেলছে বিদ্রোহীরা। আমরা কিন্তু মাঝখানে আওয়ামী করি নাই, আমরা মাঝখানে বিএনপি থেকে পদত্যাগ করে যাই না। ভোট চাওয়া মানুষের আস্থা অর্জন করে এবং ভবিষ্যতে আমরা কি করব সেই বিষয়গুলো মানুষকে বোঝানো। এর বাইরে আমাদের তেমন কোনো কনসার্ন। জামালপুরের 5টি আসনেই প্রার্থীরা বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা যদি বিজয়ী হতে পারি, চরাঞ্চলের সকল সমস্যার সমাধান আমরা করবো ইনশাআল্লাহ। আমার প্রধান কাজ হবে নদী ভাঙ্গন রোধ করে এই গরিব এলাকার মানুষদের রক্ষা করা। রংপুর 4 আসনে নির্বাচনী জনসংযোগ করেন 11 দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন। এ সময় তিনি মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ ইস্যুতে নির্বাচন কমিশনের বিধিনিষেধের প্রতিবাদ করেন। সাংবাদিকরা বুথ পর্যন্ত যেতে পারবেন, সেটাও এবারের বিধিতে সংশোধন করে, আজকের মধ্যে সংশোধন করে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। বগুড়া 6 আসনে ছাত্রদলের উদ্যোগে বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালানো হয়। আসন প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি স্লোগানে 250 সাইক্লিস্ট র্যালিতে অংশ নেন। এদিকে নির্বাচন ঘিরে কিছু অপতৎপরতা জনমনে শঙ্কা তৈরি করেছে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় দেশের জনগণ তাদের রুখে দেবে। কেউ সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, বোরকা বানাচ্ছে, তারপরে ওই এনআইডি কার্ড দিয়ে যাচ্ছে, বিকাশ করার জন্য চিঠি টেলিফোন নাম্বার নিচ্ছে। তো এইগুলোকে মাথায় রেখে আমাদেরকে সাবধান হতে হবে। দেশের 299 আসনে ভোটের উত্তাপ এখন বেশ। শেষ সময়ে সব প্রার্থী বড় শোডাউনের মাধ্যমে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দেশ গঠনের সামনে অনেক চ্যালেঞ্জ। ক্ষমতায় গেলে সব চ্যালেঞ্জ অতিক্রম করে নিরাপদ বাংলাদেশ করবে বিএনপি। এ কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। রাজধানীতে নির্বাচনী পথসভায় জনগণকে দেয়া সব ওয়াদা বাস্তবায়নের কথাও জানান তারেক রহমান।
ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা বনানী খেলার মাঠে সোমবার বেলা 12:15টার দিকে পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি, আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। এলাকার একজন প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চান তিনি। বলেন, বিএনপি সরকারে গেলে সবাইকে সঙ্গে নিয়ে নাগরিক সমস্যার সমাধান করা হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। দেশ পুনর্গঠনের অঙ্গীকার করে তারেক রহমান বলেন, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পরিকল্পনা, যার সেই কর্মসূচি, যার সেই অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সারাদিন সচেতন ভোটার আর এবারের ভোটের জটিল সমীকরণ সব মিলিয়ে মহানগরের ভোট যুদ্ধ শেষ পর্যন্ত বিএনপি কতটা সামাল দিতে পারে সেটি এখন দেখার বিষয়। ধানের শীষে প্রার্থী করেছি আমরা রবিকে। এই রবির হাতে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। বনানী থেকে ঢাকা 10 আসনের কলাবাগান মাঠে পথসভায় যান বিএনপি চেয়ারম্যান। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না। নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ওই গোষ্ঠী মা বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। এদিন ঢাকা দক্ষিণ সিটির আরো কয়েকটি আসনে পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই, যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচন হাইজ্যাকের চেষ্টা করছে, এমন অভিযোগ করলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের সময় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সন্ধ্যার মধ্যে মত না পাল্টালে কমিশন ঘেরাও করা হবে। রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। শেষ দিনের সভা ঘিরে নিশ্চিত করা হয় জোর নিরাপত্তা। অংশ নেন জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা। 11 দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। সকাল থেকেই সমাবেশ স্থলে ভিড় করেন 11 দলের নেতাকর্মী সমর্থকরা। ভোটের স্লোগানে মুখর করে রাখেন চারিদিক। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোবাইল ফোন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানের কঠোর সমালোচনা করেন। ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। সরকারের কিছু আমলা, কিছু সচিব, কিছু অসৎ লোক এখনো দলবাজি করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামীর রাষ্ট্র পরিচালনায় যুবকদের প্রাধান্য, কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করা সহ সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজ দূর করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রচলিত ধারা বদলে নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। তরুণদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার কথা বলেন জামায়াত আমির। এছাড়া দুর্নীতি ও দুঃশাসন দূর করতে 11 দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান।
একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। এবারের নির্বাচন রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, গণভোটে হ্যাঁ ভোট জিতলে পাল্টে যাবে দেশ, আর অপশাসন ফিরবে না। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের জনসমর্থন নিয়ে মন্তব্য করে তিনি বলেন, তারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। এছাড়া অন্তর্বর্তী সরকারের কোনো ব্যর্থতা নেই বলেও দাবি করেন প্রেস সচিব। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 277, লক্ষ্মীপুর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ABM আশরাফুদ্দিন নিজান। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, একেবারেই শেষ প্রান্তে প্রচারণা, কি অবস্থা দেখছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। গত 17 বছর আন্দোলন সংগ্রাম এবং 24 জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে গণতান্ত্রিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, হকের বাংলাদেশ পাওয়ার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি রামগতি কমলনগরের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমার প্রিয় নেতা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি এবং পরিকল্পনা, সেই পরিকল্পনার পক্ষে রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুরের সমগ্র জনগণ ইনশাআল্লাহ এখন ঐক্যবদ্ধ। বিজয়ী হলে আপনার এই অঞ্চলের উন্নয়ন নিয়ে পরিকল্পনা কি? পরিকল্পনা তো আমার নেতাই করে রেখেছেন। যেমন ধরেন, আমার এখানে ফুলুয়া নদীর সংস্কার, আমার নেতা তারেক রহমানের পরিকল্পনা হলো সারা বাংলাদেশে 1,86,000 কিলোমিটার খাল খনন করা হবে। কিভাবে করা হবে তার পরিকল্পনা আছে। আমার দরকার মাত্র 31 কিলোমিটার। টেকসই বেড়িবাঁধ, সেটার কাজ ইনশাল্লাহ দ্রুত হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা আমাদের জনগণকে নিয়ে, প্রশাসনকে নিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষ করে আমার নেতা জনাব তারেক রহমানের 31 দফা পরিকল্পনার দফা নম্বর 24 ফ্যামিলি কার্ড এবং দফা নম্বর 26 স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ডের মাধ্যমে আমার গ্রামীণ জনগণের বহুদিনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। আপনি যদি বিজয়ী হন তাহলে অন্য ধর্মের মানুষ এবং যারা কম আয়ের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, একই সাথে বিগত সরকারের আমলে যারা দলের নেতাকর্মী ছিলেন, তাদের বিষয়ে আপনার বার্তাটা কি? 12 তারিখের পরে আমরা যদি আল্লাহ আমাদেরকে বিজয়ী করে, সকলের রাজনীতিকে আমরা বিশ্বমানের রাজনীতি, অর্থাৎ যে যার রাজনীতি করবে, তার ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পলিটিক্স, আমরা প্রয়োজনে সকল রাজনৈতিক দলকে সে তার হরতাল করবে, অবরোধ করবে, মানববন্ধন করবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিটিভি সৌজন্যে যাচ্ছি তার বক্তব্যে। মালিকানা কেড়ে নিয়েছিল জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার। অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারো প্রাণের বিনিময়ে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতান্ত্রিকামী জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। প্রিয় দেশবাসী, রাষ্ট্র, রাজনীতি এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠার এই শুভ সময় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। গণতান্ত্রিকামী জনগণের সামনে এমন একটি শুভ সময় হঠাৎ করেই আসেনি। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল এবং গণতান্ত্রিকামী জনগণকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী এই ধারাবাহিক আন্দোলনে
হাজার হাজার মানুষকে গুম, খুন, অপহরণ করা হয়েছিল। আয়নাঘর নামক এক বর্বর বন্দিখানা যেন হয়ে উঠেছিল জ্যান্ত মানুষের কবরস্থান। শুধুমাত্র 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে 14 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। বাংলাদেশের জন্মযুদ্ধ থেকে আজ পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সহমর্মিতা। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। প্রিয় দেশবাসী, 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালের 7ই নভেম্বরের আধিপত্যবাদ ও তাবেদার অপশক্তি বিরোধী বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, শাপলা চত্বরের গণহত্যা কিংবা সর্বশেষ 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, ইতিহাসের এমন প্রতিটি বাঁকে হাজারো লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছেন। একটি প্রাণের সমাপ্তির মধ্যে দিয়ে একটি পরিবারের স্বপ্ন ও সম্ভাবনা, আশা আকাঙ্ক্ষারও মৃত্যু ঘটে। এই মানুষগুলো কেন এমন অকাতরে জীবন দিয়েছিলেন? কি ছিল তাদের চাওয়া? কোনো কিছু দিয়েই মৃত্যুর প্রতিদান হয় না। তাহলে কি এত প্রাণের বিসর্জন বৃথা হয়ে যাবে? না, অবশ্যই বৃথা যেতে দিতে পারি না। আমরা যারা এখনো আল্লাহর রহমতে বেঁচে আছি, আমাদের উচিত সকল শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। একটি ন্যায়ভিত্তিক, মানবিক, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের জনবহুল দেশ। দেশের মোট জনশক্তির অর্ধেকের বেশি নারী। জনসংখ্যার 4 কোটির বেশি তারুণ্য, 5 কোটির বেশি শিশু, 40 লাখের বেশি প্রতিবন্ধী মানুষ, কোটি কোটি শ্রমিক, কৃষক। এই সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খোদ রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন। প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ। প্রিয় দেশবাসী, এই উপলব্ধি এবং বাস্তবতাকে সামনে রেখে দেশের নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। প্রতিটি সেক্টর এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। বর্তমান প্রজন্মের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার পুনর্বহাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চূড়ান্ত করা হয়েছে বিএনপির সকল পরিকল্পনা। বিশেষ করে দেশের সকল তরুণ তরুণী, বেকার জনগোষ্ঠী এবং নারীদের জন্য দেশে বিদেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করাই এবার বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার। আমি ইশতেহারে উল্লেখিত কয়েকটি বিষয় খুব সংক্ষিপ্তভাবে আজ আবারও দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। প্রিয় দেশবাসী, বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার, অঞ্চল ভিত্তিক
অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে বিদেশে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমিকভাবে 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করে নতুন কর্মসংস্থান তৈরির উপায় এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসাবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বিনামূল্যে স্কিলস ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে করে বেকার যুবক কিংবা তরুণ তরুণীরা দেশে বিদেশে উচ্চ বেতনের চাকরির জন্য প্রস্তুত হয়ে সরাসরি কর্মক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হতে পারেন। প্রতিটি অঞ্চলভিত্তিক স্থানীয়ভাবে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার প্রস্তুতি রয়েছে। স্থানীয় কুটির শিল্প ও এসএমই খাত বিকশিত করার জন্য সহজ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের পণ্য রফতানির লক্ষ্যে বেসরকারি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা, আউটসোর্সিং, ডাটা প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর সহ আইটি সেক্টরে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এইসব সেক্টরে প্রতি বছর সরাসরি 2 লক্ষ এবং ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পরোক্ষভাবে আরও 8 লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা 27 লাখের বেশি। এর মধ্যে প্রায় 9 লক্ষ রয়েছেন স্নাতক ডিগ্রিধারী উচ্চশিক্ষিত বেকার। এদের মধ্যে প্রায় 22% তরুণ তরুণী কোনো প্রকার শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণে সম্পৃক্ত নয়। এই বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই 15 থেকে 29 বছর বয়সী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি এই বেকার ভাতা হয়তো একজন শিক্ষিত বেকারকে সে উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সক্ষমতা অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে। প্রিয় দেশবাসী, দেশের অর্ধেক জনশক্তির বেশি নারী শক্তিকে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মূলধারার বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশে প্রায় 4 কোটি পরিবার রয়েছে। যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা এবার প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। তবে প্রথম পর্যায়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রান্তিক এবং নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2,500 টাকা কিংবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহযোগিতার পরিমাণ, প্রয়োজন এবং বাস্তবতার নিরিখে পর্যায়ক্রমে বাড়ানো হবে। ফ্যামিলি কার্ডটিকে আমরা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসাবে মনে করি। প্রিয় ভাই ও বোনেরা, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে দেশে স্নাতকোত্তর পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। আপনারা বিএনপিকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে নারীদের বিনা বেতন শিক্ষা গ্রহণের সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি নীতি নির্ধারণে নারীর অংশগ্রহণ ও ভূমিকা বাড়ানো হবে।
নারী উদ্যোক্তাদের আর্থিক ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদানের পাশাপাশি আনুষ্ঠানিক খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি করার পরিকল্পনা আমাদের রয়েছে। উপজেলা পর্যায়ে বিশেষায়িত নারী কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমাদের রয়েছে। স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করতে শুধুমাত্র নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক পরিবহন চালু করা হবে। কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্মস্থলে ডে কেয়ার ও ব্রেস্টফিডিং কর্নার স্থাপন করা হবে। এছাড়া বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে কয়েকটি নির্দিষ্ট স্থানে হাইজিনিক বাথরুম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের সমাজের নারীরা নানাভাবে হয়রানি এবং সহিংসতার শিকার হন। বর্তমান সময়ে নারীর প্রতি সাইবার বুলিং উদ্বেগজনক রূপ নিয়েছে। বুলিং সহ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগের পরিকল্পনা এবং সিদ্ধান্ত আমাদের রয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত অবশ্যই ইনশাআল্লাহ করা হবে। প্রিয় দেশবাসী, সময়ের সাথে সাথে অর্থনীতির নানা খাত বাড়লেও দেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর। বিএনপি বিশ্বাস করে কৃষকের স্বার্থ রক্ষার অর্থ দেশের স্বার্থ রক্ষা। এজন্যই আমরা বলি, বাঁচলে কৃষক বাঁচবে দেশ। এই উপলব্ধি থেকেই আমরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষকদের জন্য ফার্মার্স কার্ড ইস্যুর উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে কৃষক একদিকে কৃষি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন, অপরদিকে সরকারের কাছ থেকে পাবেন আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা। দেশে কোটি কোটি কৃষক শ্রমিক রয়েছেন, অধিকাংশই কর্মক্ষম কৃষকদের জন্য একদিকে যেরকম কর্মসংস্থান প্রয়োজন, অপরদিকে প্রয়োজন তাদের শ্রমের ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ। আমরা মনে করি কর্মক্ষম এই জনশক্তির শ্রমই হতে পারে বাংলাদেশকে পুনরায় স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরের চাবিকাঠি। এ কারণেই আমরা বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তাই আমরা আমাদের কর্ম পরিকল্পনায় কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছি। প্রিয় দেশবাসী, আমাদের জনসংখ্যার একটি বিপুল অংশ স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। জ্ঞান, বিজ্ঞান আর তথ্য প্রযুক্তির এই বিকাশমান বিশ্বে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী, এইসব তরুণ তরুণীরাই বদলে দিবে আগামীর বাংলাদেশ। তবে একাডেমিক শিক্ষার স্তরের সর্বোচ্চ ধাপে পৌঁছার এই যাত্রা পথে লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু বিভিন্ন পর্যায়ে ড্রপ আউট হয়ে যান। নানা বাস্তবতায় ড্রপ আউট হয়ে যাওয়া শিক্ষার্থীদের তালিকায় বিশ্বের যে কয়েকটি দেশ শীর্ষস্থানে রয়েছে, বাংলাদেশ তার অন্যতম। একজন শিক্ষার্থী শিক্ষা স্তরের যে কোনো পর্যায়ে ড্রপ আউট হওয়ার পর তাদেরকে যেন বেকার জীবন কাটাতে না হয়, সেজন্য হাই স্কুল পর্যায় থেকে আমরা শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক অর্থাৎ টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষাকে আবশ্যকীয় করার প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে রেখেছি। একই সঙ্গে দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে বাংলা এবং ইংরেজির পাশাপাশি হাই স্কুল পর্যায় থেকে সিলেবাসে তৃতীয় আরেকটি ভাষা শিক্ষার ব্যবস্থা রাখার সিদ্ধান্ত এবং পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি একজন ব্যক্তির একাধিক ভাষা জ্ঞান থাকলে বিশ্বের যে কোনো দেশেই কর্মসংস্থানের অভাব হবে না। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন শিক্ষার্থী যাতে যোগ্যতম হিসেবে এগিয়ে যেতে পারেন, সেই চিন্তাকে সামনে রেখেই আমরা শিক্ষা বিশেষজ্ঞদের গবেষণা এবং সুপারিশের ভিত্তিতে শিক্ষা কারিকুলাম পরিমার্জনের পরিকল্পনাও চূড়ান্ত করেছি। আমরা শিক্ষা কারিকুলাম এমনভাবে ঢেলে সাজানোর প্রস্তুতি নিয়েছি যাতে সকল শিক্ষার্থী শিক্ষা স্তরের প্রতিটি ধাপে একাডেমিক জ্ঞানের পাশাপাশি একটি বিশেষ কারিগরি
ব্যবহারিক শিক্ষার দক্ষতাও অর্জন করতে সক্ষম হন। প্রিয় দেশবাসী, আমরা রিজিকে বিশ্বাস করি এবং সাধারণত আমরা রিজিক বলতে খাওয়া দাওয়া কিংবা অর্থ সম্পদকে বুঝি। তবে ধর্মীয় দৃষ্টিতে রিজিকের একাধিক স্তর রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তর হচ্ছে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করেছি। জনগণের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, আমরা এই নীতিতে প্রবর্তন করতে চাই। এই লক্ষ্যে আমরা প্রাথমিক স্বাস্থ্য ও চিকিৎসা কোর্স সম্পন্ন করিয়ে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। নিয়োগ পাওয়া হেলথ কেয়ারদের শতকরা 80% হবেন নারী সদস্য। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিয়োগ পাওয়া হেলথ কেয়ারগণ মানুষের দৌড়গোড়ায় যাবেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেবেন। আমরা মনে করি কোনো রোগ প্রতিরোধের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে সঠিক পরামর্শ পেলে অনেক রোগী শুরুতেই নিরাময় করা সম্ভব হয়ে ওঠে। প্রিয় দেশবাসী, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্ব আরও এক ধাপ এগিয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। চাইলেও কারো পক্ষে এর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব নয়। রাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছুই এখন তথ্য প্রযুক্তিকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সুতরাং তথ্য প্রযুক্তির বিশ্ব শাসন করার মতন মেধা, যোগ্যতা, জ্ঞানে, বিজ্ঞানে আমাদের তরুণ সমাজ সমৃদ্ধ না হতে পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাষ্ট্রীয় নীতি কী হবে, বিএনপি ইতিমধ্যেই সেই সব কার্যক্রম চূড়ান্ত করেছে। আইসিটিকে দেশের অন্যতম থ্রাস্ট সেক্টর হিসেবে চিহ্নিত করে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সহ তথ্য প্রযুক্তি খাতকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করার নীতিমালা চূড়ান্ত করেছে বিএনপি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন সকল বাধা উপেক্ষা করে 2023 সালে ফ্যাসিবাদী শাসন আমলেই বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা উপস্থাপন করেছিল। এরপর প্রতিটি দফা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে দেশে প্রবাসে বসবাসরত সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে মাসের পর মাস আলোচনা করে কর্ম পরিকল্পনা বাস্তবায়নে প্রক্রিয়া এবং পদ্ধতিও চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি দফা বাস্তবায়নে ব্যয় নির্বাহের খাতও যথাযথভাবে চূড়ান্ত করা হয়েছে। কারণ আমরা মনে করি দেশ এবং জনগণের স্বার্থে কোনো শুভ উদ্যোগ নিলে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। বেগম খালেদা জিয়া রাষ্ট্রের টাকা দিয়েই বিনামূল্যে নারী শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফ্যাসিবাদের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হতো। এভাবে দুর্নীতি এবং টাকা পাচার আর অপচয় রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড কিংবা বেকার ভাতা প্রদানের মতন ইতিবাচক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য অর্থের সংকুলন অসম্ভব নয়। শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। জনস্বার্থে প্রতিশ্রুতি পূরণের রাজনৈতিক সদিচ্ছা বিএনপির রয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের সকল ওয়াদা বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা এবং ভোট চাই। প্রিয় দেশবাসী, জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ রাষ্ট্রের মালিক হলে রাষ্ট্রের সুযোগ সুবিধাও ভোগ করা জনগণের অধিকার। কিন্তু ফ্যাসিবাদ আমলে সকল সুযোগ সুবিধা সম্পদ জনগণের পরিবর্তে মাফিয়া সিন্ডিকেটের হাতে কুক্ষিগত ছিল। সুতরাং এবারের নির্বাচনের মাধ্যমে বিএনপি শুধু রাষ্ট্রের মালিকানায় নয়, জনগণ যাতে ন্যায্যভাবে রাষ্ট্রীয় সুযোগ ও সুবিধাও ভোগ করতে পারেন, বিএনপি
সেটিকেও ইনশাল্লাহ নিশ্চিত করতে চাই। প্রিয় দেশবাসী, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের প্রতি লক্ষ্য রেখেই আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছি। আমাদের এই পরিকল্পনা থেকে সমাজের কোনো অংশই বাদ যায়নি। দেশে প্রতিবন্ধী প্রায় 40 লক্ষ মানুষের কল্যাণ নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি প্রতিবন্ধী মানুষদের প্রতি শুধু পরিবার নয়, রাষ্ট্রেরও বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। বাংলাদেশে প্রায় 2 লক্ষ মসজিদ রয়েছে। এই মসজিদের কয়েক লক্ষ খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেব রয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে আমাদের রয়েছে ধর্মীয়, সামাজিক, আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্ক। এদের অনেকেই আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং একইভাবে অন্য সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে চাই। দর্শক, এতক্ষণ জাতির উদ্দেশ্যে ভাষণ রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি যুক্ত হয়েছিলাম সেই ভাষণে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত বহাল থাকছে না। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তিনি। এর আগে রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নেয়ার নিয়ম বিধিনিষেধ আরোপের কথা জানায় নির্বাচন কমিশন। রাজধানী ঢাকার 37টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার কোনো হুমকি নেই এমনটি জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, এবার নির্বাচনে পুলিশকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। এদিকে সারা দেশে 5 লাখেরও বেশি আনসার ভিডিপির সদস্য নির্বাচনী কাজে মোতায়েন থাকবেন। ঢাকায় নির্বাচন প্রস্তুতকালীন এক সমাবেশে এই তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এই সংবাদ সম্মেলন বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কথা বলেন নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক ঘটনা নিয়ে। কোনো থ্রেট নাই, পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গেল শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। জানান, গুরুত্বপূর্ণ এলাকায় কর্মসূচির বিষয়ে কোনো ছাড় নয়। যেখানে আমার 144 দ্বারা সভা সমাবেশ নিষিদ্ধ আছে, সেখানে এসে আপনার যদি আন্দোলনকারীরা এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে কি পুলিশ কমিশনার বসে থাকার কোনো সুযোগ আছে কিনা? এদিকে নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। এই নির্বাচনের দিকে চাতকের মতো তাকিয়ে আছে আমাদের, যাদের অনেকেই আছে যারা অনেক দিন প্রথম ভোট প্লাস অনেকদিন ভোট দেয় না, সো দুইটারই আমেজ একই রকম হয়ে গেছে। আমাদেরকে সে আকাঙ্ক্ষাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, সে আকাঙ্ক্ষাকে নিশ্চিত করতে হবে। সেই নিশ্চয়তার জন্য আমাদের উপরে এই মহাগুরু দায়িত্ব আপনাদের সকলের কাঁধে দেওয়া হয়েছে। এবারে নির্বাচনে সারা দেশে 5,56,127 জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আপনি যেন নিজে স্বপ্রণোদিত হয়ে দেশ সেবার শপথ দিয়ে এই ডিউটি করেন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় 66.3% ভোটার বিএনপিকে ভোট দিতে চান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে মত দিয়েছেন সর্বাধিক 68% উত্তরদাতা। আর 11.9% ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সমর্থন 1.7% ভোটারের। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের
ইএএসডির এক জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য। সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এই জরিপের ফল প্রকাশ করা হয়। এই জরিপে অংশগ্রহণকারীদের মাঝে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক ৬৮% উত্তরদাতা। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪% ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২% উত্তরদাতা। ইএএসডির এই জরিপে দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে মোট ৪১,৫০০ জনের মতামত নেওয়া হয়েছে। জরিপ কার্যক্রম চলে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। র্যাব ও ডিজিএফআই বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুমের মামলায় সাবেক সেবা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্যের জবানবন্দিতে এমন মত দেন তিনি। দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। সাক্ষ্যের জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, র্যাব বিলুপ্ত করতে চেয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পারা যায়নি। বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতি জন্ম দেওয়ার পর বৈধতা হারিয়েছে ডিজিএফআই। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিচারের মাধ্যমে সেনাবাহিনীর আত্মশুদ্ধি হবে, মুছে যাবে কলঙ্ক। ডিজিএফআই এবং র্যাবের দায় সেনাপ্রধানের উপরে আসে না এবং সেনাবাহিনী থেকেও তাদের কোনো নির্দেশনা দেয়া হয় না বলেও জানান তাজুল ইসলাম। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে সংস্থাটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক সুরাইয়া আক্তার জাহান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।